হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্র্যাকটিস সেট ছিল সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 8, যেখানেও আমরা কিছু ম্যাথ এবং রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 7টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং তারও সাথে সাথে যারা এখন আমাদের রিজনিং এবং ম্যাথের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি ক্লাস দেখোনি, তার প্লেলিস্ট লিঙ্কও তোমরা সেখানে পেয়ে যাবে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, পড়ো প্রথমে ফার্স্টে ভালো করে। যে 10 বছর আগে রামের বয়স ছিল তার মায়ের বয়সের অর্ধেকের চেয়ে 5 বছর বেশি। এখন থেকে 5 বছর পরে রামের মায়ের বয়স হবে রামের বয়সের দেড় গুণ বেশি। তা রামের বর্তমান বয়স কত? তাহলে টোটাল টাইম গ্যাপটা কত সেটা আমাকে ফার্স্টে মেজার করতে হবে। এখানে বলেছে 10 বছর আগের কথা, এখানে বলছে এখন থেকে 5 বছর পরের কথা। তাহলে প্রেজেন্ট যদি আমি এখনকে ধরি, তাহলে এখন থেকে 5 বছর পর মানে +5, আর এখানে 10 বছর আগে মানে -10। তাহলে আমাদের টাইম ডিফারেন্স হচ্ছে -10 থেকে +5, মানে টোটাল 15 বছর। তো এই 15 বছর টাইম গ্যাপে কি হয়েছিল, যে 10 বছর আগে যখন ছিল, এবার ধরে নেয় 10 বছর আগে, আমি প্রথমে অঙ্কটাকে বুঝিয়ে দিই, তারপরে এটাকে কিভাবে করবে, অপশন টেস্ট করবে, কি করে করবে বলে দিচ্ছি। তো 10 বছর আগে ধরে নাও মায়ের বয়স ছিল x বছর, তাহলে রামের বয়স কত থাকবে? রামের বয়স হচ্ছে মায়ের বয়সের অর্ধেকের থেকে 5 বছর বেশি, মানে x/2 + 5। এটা ছিল 10 বছর আগে। এবার এখন থেকে 5 বছর পর মানে টোটাল কত বছর এগোলো, মানে 15, এইখানে এলো মানে 15 বছর পেরোলো। তাহলে এখন মায়ের বয়স কত হবে? অ্যাকচুয়ালি x + 15 ইয়ার্স, আর রামের বয়স হবে x/2 + 20 ইয়ার্স। এখন বলছে রামের মায়ের বয়স হবে রামের বয়সের 1.5 গুণ। তাহলে রামের বয়স এটা, তাহলে রামের বয়সকে 1.5 গুণ মানে 1.5 ইকুয়াল টু হচ্ছে এটা। এইটা হচ্ছে আমাদের সিম্পল কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে? যে x/2 + 20 ইন্টু, তুমি এটাকে 3/2 করতে পারো, 1.5 করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যে আমি যদি 1.5 না 3/2 করে দিই, সমান হচ্ছে x + 15। ওকে, এখান থেকে পাবো 3x/4 + 30 সমান x + 15। ঠিক, এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসো, এইটাকে যদি এদিকে নিয়ে চলে যাও, তাহলে 3x - 4x/4 সমান 15 - 30, বা -x/4 সমান 1 4 15 60 -60। একবারেই গুণটা করে দেবেন, তাহলে 4টা লেখা যাবে না। তাহলে x সমান হচ্ছে 60। x হচ্ছে কি, 10 বছর আগে মায়ের বয়স, তাহলে এখন বয়স কত হবে? 10 বছর যোগ হবে 60, আর 5 বছর পরে কত হবে? 70, আর 5 বছর পরে কত হবে? 75। ঠিক, তাহলে 10 বছর পর কত হবে? x + 10। এই যে এখানে প্রেজেন্ট টাইমে x + 10 মানে মায়ের বয়স হচ্ছে 60 + 10 সমান 70 বছর। তাহলে আমাকে এখানে চেয়েছে রামের বয়স, তাহলে রামের বয়স কত হবে? তুমি তাহলে এখান থেকে করতে পারো, যে এখানে যে 60 পেয়েছিলে সেখানে হচ্ছে তার অর্ধেক মানে 30 + 5 মানে হচ্ছে 35। সরি, রামের বয়স কিছু একটা গন্ডগোল হলো। হ্যাঁ ঠিকই আছে, দেখো এখানে রামের বয়স বেরোলো কত? 35। কখন কবে বেরোলো? 10 বছর আগে। তা 10 বছর আগে যদি রামের বয়স 35 হয়, তাহলে প্রেজেন্টে কত হবে? 35 + 10 সমান 45 বছর। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে মেথড বা কনসেপচুয়াল। এবার এটাকে তুমি আরো সহজ বা পরীক্ষার সময় যেটা করবে সেটা কিভাবে করবে, এখানে কি দেওয়া আছে, যে 10 বছর আগে রামের বয়স ছিল তার মায়ের বয়সের অর্ধেকের চেয়ে 5 বছর বেশি। তাহলে এখান থেকে ধরে নাও রামের বয়স বার করতে চেয়েছে। রামের বয়স যদি 48 বছর হয়, তাহলে 48 বছর যদি হয়ে থাকে, তাহলে 10 বছর আগে তার বয়স কত ছিল? 38, তাই না? তাহলে 38 থেকে কি বলেছে, সেটা হচ্ছে তার মায়ের বয়সের অর্ধেকের চেয়ে 5 বছর বেশি। তাহলে এখান থেকে প্রথমে 5 দিয়ে দাও, তাহলে 33 পাচ্ছ, 33কে ডবল করে দিলে 66 পাচ্ছ। তাহলে এটা হয়ে যাচ্ছে মায়ের বয়স 66 বছর। তাহলে বর্তমানে তার মায়ের বয়স কত আসবে? সেটা হয়ে যাবে 76 বছর। তাহলে 5 বছর পর আরো কত হবে? 81 বছর, আর এর 5 বছর পর কত হবে?
38 আর 5 যোগ করলে 43 বছর। দেখো 43 এর 1.5 গুণ কি 81? 43 গণিত এর 1.5 গুণ দশমিকে মান চলে আসবে, তাহলে তো এটা হবে না অ্যান্সার। অপশন টেস্ট করে দেবে এবং সেখানে বুঝতেই পারবে। দেখো সব থেকে যেটা হচ্ছে 45 বছর যদি আমি করি, তাহলে 10 বছর আগে বয়স ছিল 35 বছর, তাই না? বা এর 5 বছর বয়স যেটাকে গুণ সহজ আছে সেটাকে তুমি হিসাব করবে যে কোনো একটাকে, যে 5 গুণ 1.5 গুণ হবে বলেছে 5 বছর পর। তাহলে 5 বছর পর এখানে কি হবে, 5 বছর পর এর বয়স হবে 50, তখন তার মার বয়স হচ্ছে 1.5 গুণ, তাহলে এর সাথে 25 যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 75। তাহলে 5 বছর পর মায়ের বয়স যদি 75 হয়, তাহলে 10 বছর আগে কত ছিল, মানে 15 বাদ দিয়ে যাবে, এখানে 60, আর এর 10 বছর আগে কত ছিল, 35। সেই ক্ষেত্রে দেখো এর অর্ধেকের থেকে 5 বেশি হচ্ছে, যেটা প্রথমে বলেছিল। তাই দুটো শর্তই মিলে যাচ্ছে অপশন ডি এর সাথে, তো সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরীক্ষাতে আমরা অপশন টেস্ট করেই করব। হয়তো তুমি প্রথম ক্ষেত্রে ওইটা লিখতে পারো যে ধরি মায়ের বয়স এই, মায়ের এক্স, তোমার রামের বয়স ওই, সেটা ধরার পর অ্যাকচুয়ালি আমাকে অপশন টেস্ট করে করতে হবে, কনসেপচুয়ালি আমরা যাব না। ওকে, অপশন ডি তে আসবে সঠিক উত্তর, রামের বয়স 45 বছর। নেক্সট খুব সহজ একটি দিয়েছে যে রিমেম্বারের সংকেত 1 2 3 2 3 4 2 1, তাহলে মেম্বার এর সংকেত কি হবে? ওকে, এখানে পার্টিকুলার লেটারকে পার্টিকুলার নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করেছে, ঠিক, কিন্তু এক্ষেত্রে কোনো রকম অত ভাবনা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে মেম্বার যে শব্দটা রয়েছে সেই শব্দটা রিমেম্বারের মধ্যেও রয়েছে, তাই না? রিটাকে যদি কেটে দিই, রি যদি কেটে দিই তাহলে প্রথম দুটি লেটার চলে গেল, ঠিক সেরকম প্রথম দুটো নাম্বার এখানে বাদ চলে যাবে, বাকি নাম্বারটা হয়ে যাবে মেম্বারের সংকেত, যেটা 3 2 3 4 2 1, 3 2 3 4 2 1, অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 19 টাকা 50 পয়সায় নিবন্ধ বিক্রি করে একটি ডিলার 23% লাভ করে, 30% লাভ করার জন্য সে কত টাকা বিক্রয় মূল্য বাড়াবে? ঠিক আছে, বিক্রয় মূল্য কত সেটা কিন্তু জানতে চাইনি, বিক্রয় মূল্য বাড়াতে কত হবে শুধু সেটুকু আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, দেখো 23% লাভ বলতে আমরা কি বুঝি, যখন তুমি একটা 100 টাকার জিনিসকে 123 টাকায় বিক্রি করছো, তাকে আমরা 23% লাভ বলি। তা সেই 23% লাভ কখন হচ্ছে, যখন তুমি 19 টাকা 50 পয়সায় বিক্রি করছো, মানে বলতে পারি যে 123%টাই হচ্ছে 19 টাকা 50 পয়সা বা 19.50 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, লাভ করতে হবে 30%। লাভ কত করছে আমি, 23%। তাহলে আমাকে তো লাভ 30% বার করে যদি 130% বার করি, তাহলে তো 30% লাভে বিক্রয় মূল্য বেড়ে যাবে, না? কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে শুধু বিক্রয় মূল্য বাড়াবে কতটুকু সেটা বার করব। তাহলে এখানে আমি লাভ আমি বাড়াচ্ছি কতটা, করবো আমি 30%, আমি করছি এখন 23%, তাহলে বাড়াতে হবে আমাকে কতটা, 7%। তাহলে 7% সমান কত, এটা আমাকে বার করতে হবে, তাহলে আমি বেরিয়ে যাবে বা আমাদের অ্যান্সার চলে আসবে যে বিক্রয় মূল্যকে আমরা বাড়াবো কতখানি। এটা দশমিকে উত্তর আছে, সব দেখতেই পাচ্ছ, সব ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো অবশ্যই 7টা সংখ্যা কম হবে, তো 7/123 গুণিত 19.50, এটাকে আমি একবারে যদি দশমিক তুলে নিই 1950/100 করতে পারি, তাই না? তো এখানে একটা শূন্য কাটবে অটোমেটিক্যালি। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি, 10টাকে রেখে দেবে নিচেতে, তাহলে এখান থেকে যেটা পাবে সেটা একটা দশমিক ভ্যালু পাবে, সেই দশমিক ভ্যালুটা হচ্ছে 1.01 সামথিং, এবং যেটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেটলি লিখি তাহলে 1.11 করতে পারি রাউন্ড ফিগারে, এবং সেটা আসবে অ্যান্সার অপশন এ তে রয়েছে। পরীক্ষাতে সবসময় উত্তর দশমিকের উত্তরের ক্ষেত্রে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেবে রাউন্ড ফিগার করে, ঠিক আছে? তৃতীয় ঘর থেকে নেওয়ার প্রয়োজন পড়ে না, এবং ম্যাক্সিমাম জায়গাতে দুটো নাম্বার নিলেই চলে আসবে। নেক্সট রয়েছে, যে ভেনচিত্রটি বা নিম্নলিখিত গোষ্ঠীগুলির সম্পর্ককে সবচেয়ে ভালো উপস্থাপিত করে সেটি নির্বাচন করুন। পেঁপে, ফল আর আলু। কি আছে, পেঁপে, ফল, আলু। এখানে কি রিলেশন, দেখো পেঁপে একটা ফল কিন্তু আলু একটা সবজি হিসাবে পরিচিত। তাহলে ফল, যদি ফলের জন্য যদি আমি একটা ডায়াগ্রাম করি, তাহলে পেঁপেটা তো তার মধ্যে থাকবে কিন্তু আলু তো ফল নয় গাছে, তাহলে আলুটা থাকবে বাইরে কোথাও, এভাবে। তাহলে আমাদের যে ডায়াগ্রাম যেটা সঠিকভাবে এই পেঁপে, ফল আর আলুর মধ্যে সম্পর্ককে ঠিক করছে, সেটা কোথায় রয়েছে, সেটা অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। আলু হচ্ছে গাছের কাণ্ড, ঠিক আছে, আলু কিন্তু গাছের ফল নয়। নেক্সট দেখো, এটা রিসেন্ট দুটো ক্লাসে হয়তো তোমরা করেছো বা পেয়েছো, এরকম দেখিয়েছি আমি। তো এটাকে তোমরা ফার্স্টে কমেন্ট করো বা আনসার করো, তারপর তোমরা দেখো, পজ করে রাখো ভিডিও। ঠিক, যে দুপুর 1:11:12 সময়ে ঘড়িটির ঘন্টা ও মিনিটের কাঁটা যে ত্রিভুজ তৈরি করে তার মান হচ্ছে কত? ত্রিভুজ নয়, অ্যাকচুয়ালি কোণ হবে এখানে, ঠিক। তাহলে কি বলছে, 11টা বেজে, তাহলে এটা আওয়ার্স হ্যান্ড হচ্ছে 11টা, মিনিটস হ্যান্ড হচ্ছে এটা,
আর সেকেন্ডের হ্যান্ড হচ্ছে এটা, বা সেকেন্ডে কাটাতে পারছে 12 সেকেন্ড। তাহলে দেখো আমাদের যে ফর্মুলাটা আমরা জেনেছিলাম, সেই ফর্মুলাটা কি জেনেছিলাম? 11 ইন্টু মিনিটস হ্যান্ড, ডিফারেন্স এর সাথে কি হবে 60 ইন্টু আওয়ার্স হ্যান্ড বাই 2। এখানে দেখো কোথাও সেকেন্ড ছিল না, তাহলে আমি কি বারবার এর আগের ক্লাসেও আমি করিয়েছি, বলেছি, যারা দেখোনি তাদের জন্য আবার, যে 12 সেকেন্ড যে কথাটা বলেছে তাকে রাখার তো এখানে কোনো জায়গা নেই। কিন্তু না, যদি রেখে শুধু মিনিট আর ঘন্টা দিয়ে করি তাহলে আমি অ্যাকুরেট মানও পাবো না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নিতে হবে সবার ফার্স্ট। তাহলে 12 সেকেন্ড সমান মিনিট কত সেটা বার করে নাও। 12 মিনিট সেকেন্ডকে মিনিট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। এখান থেকে পেয়ে যাবে 1/5 মিনিট, বা এটাকে যদি দশমিকে নিয়ে নিই তাহলে 0.2 মিনিট। ঠিক, এই 0.2 মিনিটটা এখানে মিনিটে যেটা আছে তার সাথে যোগ করে দাও, তাহলে মিনিট আলটিমেটলি কত হয়ে গেল, 11 প্লাস 0.2 সমান 11.2। এইগুলো সব মনে মনে করতে হবে, লিখে লিখে নয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, সূত্র লিখছি, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক, তাহলে এবার আমাদের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা যদি আমি বার করি তাহলে কি আসবে, 11 গণিত মিনিট, মিনিট কত দিয়েছি 11.2, ডিফারেন্স কার সাথে হবে 60 ইন্টু এইচ, আওয়ার সাইন কত আছে 11/2। 11কে 11.2 দিয়ে গুণ করলে কত পাবো, আমি পাবো 123.2। এর সাথে এটা হচ্ছে 660/2। এখান থেকে যদি পার্থক্য করি 660 থেকে 123.2কে বাদ দিয়ে দিই তাহলে পাবো 536.8/2। এখান থেকে আমি পাবো 268.4 ডিগ্রি। কিন্তু লক্ষ্য করে দেখো এই যে কোনটা এলো সেটা কি এখানে অ্যান্সার করেছে, করেনি। এখানে ত্রিভুজ করতে বলেছে, তাই না? যদি আমি এটা কাঁটাটা নিই, এখানে তুমি 11টা বেজে 11 মিনিট এরকম ভাবে আসছে, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, তাহলে কত আসবে দেখো, যে ত্রিভুজটা হবে অ্যাকচুয়ালি যদি আমি দেখি তাহলে এরকম ভাবে, এই দিক থেকে তো তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে না। ত্রিভুজ যদি এখানে অঙ্কন হয় তাহলে এই কোণটা বার করতে বলেছে, আমি তো এই কোণটা বেরিয়ে বসে আছে এখানে আমার, তাই না? এখানে আমার বেরিয়ে বসে আছে কোনটা, বড় কোণটা, আমাকে বার করতে হবে এই ছোট কোণটা। সো ছোট কোণটা আমি কিভাবে বার করব, এর থেকে 360 থেকে বাদ দিয়ে দেব 68.4, তাহলে আমি যেটা পাবো যেটা হচ্ছে 91.6 ডিগ্রি। ওকে, অপশন বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে বিকল্পগুলি থেকে সেই অক্ষরগুচ্ছটি বাছুন যা প্রদত্ত শ্রেণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। ডিপিএক্স, ইকিউওয়াই, এফআরজি আর জিএসএ, বা জেড ছিল, সরি, তো জেডটারও উচ্চারণ আমরা অনেকে জি করি না, যাই হোক। তো এখানে কি আছে, যে আমাকে বলছে পরবর্তী স্থানে কি আসবে, তাহলে আমি মেলানোর চেষ্টা করব যে কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। তো দেখতে দেখতে আমাদের প্রথম নজর আসবে যেটা, যে এদের প্রথম লেটারগুলো, প্রথমে লেটারে কি আছে, ডি আছে, এখানে ই আছে, এখানে এফ আছে, এখানে জি আছে। এটা দেখে তোমার কি মাথায় এলো, দেখো পর পর হয়ে গেছে না, ডি, ই, এফ, জি। তাহলে এর পরেরটা যেটা আসবে তার প্রথম লেটার কি হবে, এইচ, দেখে নাও এখানে এইচ, তাহলে বি আর সি বাদ চলে গেল প্রথমেই। এবার ঠিক তারপরেটা দেখো পি, কিউ, আর, এস, তাহলে এটাও পরপর রয়েছে, তাহলে তারপরেরটা কি আসবে, টি, তাহলে এইচ এর পর টি কোথায় রয়েছে, ডি তে, যেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, পরেরটা করার আমার প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট রয়েছে একজন ছুতোর একটি রেডিমেড আলমারি বানিয়েছেন। এটা বানাতে তাকে খরচ করতে হয়েছে 50,000, যার মধ্যে 50% হলো শ্রমিকের মূল্য। যদি বিক্রির সময় 25% লাভ হয় তাহলে আলমারিটির বিক্রয় মূল্য কত ছিল? দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে এখানে আমাদেরকে একটু কনফিউজ করতে দিয়েছে, বা একটু অন্তত তোমাকে ভাবতে দিয়ে দিয়েছে। সেটা কি, এই যে এই কথাটা বলে 50% হচ্ছে শ্রমিকের মূল্য, এটা অ্যাকচুয়ালি তোমাকে ভাবার জন্যই দিয়েছে, আর কোনো কাজে লাগবে না। ঠিক আছে, যাতে তুমি একটু হলেও টাইম নষ্ট করো এটার পিছনে, যে এটা দিয়েছে কেন, এটা দিয়েছেই টাইম নষ্ট করার জন্য, এর সাথে আমাদের অঙ্কের কোনো সম্পর্ক নেই। জিনিসটা সে খরচা করেছে 50,000 টাকা দিয়ে, তাতে কিসে কি মেশিন কত লাগিয়েছে, যন্ত্র কত লাগিয়েছে, স্ক্রুতে কত দিয়েছে, আমার ম্যাটার করেছে নাকি ওইসব? তালা কত টাকা দাম, তাতে লেবার কস্ট কত, আলটিমেট খরচা হয়েছে 50,000, সেটা আমার কাছে ম্যাটার করে। এরপর আমাকে কি করতে হবে, তাতে আমি 25% লাভ করেছি, তাহলে আমার বিক্রয় মূল্য কত, সিম্পল 50,000 ইন্টু 125/100, 0 কেটে দাও, তাহলে 125কে 5 দিয়ে হচ্ছে 5, 125 625, তারপর আসবে দুটো শূন্য,
তাহলে ৬২,৫০০ টাকা। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, যদি ব্রেকের সংকেত হয় YIVGP, তাহলে ম্যাঙ্গো এর সংকেত কি হবে? ব্রেক এর সংকেত হচ্ছে YIVJP, তাহলে ম্যাঙ্গের সংকেত কি হবে? কি হয়েছে এখানে? বি, সেটা হয়েছে এখানে ওয়াই। তার থেকে আরো বেশি কাছে যেটা দেখবে সেটা হচ্ছে এ, যেটা হচ্ছে জেড। মানে বুঝতে পারছো কি হয়েছে? তার প্রথম হয়ে গেছে লাস্ট, এইভাবে তারা রিপ্লেস করেছে অ্যাকচুয়ালি। মানে এখানে এরকম ভাবে যদি আমি দেখাই ABCDEFGH, এইভাবে, ঠিক। অর্থাৎ এ কে রিপ্রেজেন্ট করেছে জেড এর সাথে, জেড কে করেছে এর সাথে, ওয়াই কে করেছে বি এর সাথে, বা বি কে করেছে ওয়াই এর সাথে, যেভাবে নেবে। তাহলে এটা লেখার প্রয়োজন নেই, শুধু বোঝানোর জন্য লিখলাম আমি। তাহলে এখানেও আমি কি দেখব, যে এখানে এ কোথায় আছে? কিছু কয়েকটা জিনিস খুব কমন থাকে, সব তুমি এক্ষেত্রে মনে রাখতে পারবে না। যেমন এ হয়ে যায় জেড, বা জেড হয়ে যায় এ। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এম হয়ে যায় এন, আর এন হয়ে যায় এম। এটাকে তুমি মনে রেখো একটু। এই ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক এটা, ঠিক আছে? তাহলে এম হয়ে যাবে এন, ম্যাঙ্গের এম হয়ে যাবে এন, তারপর এ আছে, এটা তো জেড হবে, তারপর এন হয়ে যাবে এম। তাহলে এন জেড এম দিয়ে শুরু, দেখো কোনটা এন জেড এম, যেটা দেখো একটাতেই আছে, অপশন নাম্বার ডি তে। বাদ বাকিগুলো আমার মনে রাখার দরকার হয় না, ঠিক আছে? যেমন দেখো এখানে টি রিপ্রেজেন্ট করবে জি কে, ঠিক, বা এখানেও তুমি দেখতে পারো, তো কোনো সমস্যা নেই, সেইভাবে আমি বার করতে পারি। কিন্তু আমার যেটা দরকার বা যেটা আমি মনে রাখতে পারবো সেটা হচ্ছে এ হয়ে যায় জেড, এম হয়ে যায় এন, আর এন হয়ে যায় এম। এই দুটো মোটামুটি থেকে যায় পরীক্ষার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের লিখে বা এরকম করার কোনো প্রয়োজন পড়বে না। সেই লেটারগুলিকে আমি চেক করব, তাহলে আমি আনসার পেয়ে যাব। অপশন ডি তে চলে আসবে সঠিক উত্তর। নেক্সট বলছে, একজন ঠিকাদার মালবাহী ট্রেন থেকে 10 দিনের একটা মধ্যে পণ্যটি খালি করার আদেশ পেয়েছে। তিনি 280 জন লোক নিযুক্ত করেছেন। 3 দিন পর 1/3 কাজ সম্পন্ন হয়। কোনো ক্ষতি ছাড়াই কাজটি সম্পন্ন করতে কতজন ব্যক্তি নিযুক্তি বা ছাঁটাই করা উচিত? তাহলে কি করছে, 280 জন লোক লাগিয়েছে, সে 3 দিন কাজ করেওছে, 1/3 কাজ কমপ্লিটও করে দিয়েছে। তাকে কাজটা কমপ্লিট করতে হবে 10 দিনের মধ্যে, তাই না? তাহলে আর বাকি থাকছে কত? 10 - 3 = 7 দিন। কাজ কতটা বাকি থাকছে? 1/3 তো করে দিয়েছে, মানে কাজ বাকি থাকছে আর 2/3। তাই 2/3 কাজ 7 দিনের মধ্যে করতে লোক কতজন লাগবে সেটা আমি ফার্স্টে বার করব। করব কিভাবে? কাজ দেখো বেশি আছে না, 1/3 বেশি না 2/3 বেশি? 2/3 বেশি, তাই 2/3টা আগে আসবে। 2/3 গণিত 1/3 উল্টে যাবে 3/1, মানে অ্যাকচুয়ালি 1/3টা নিচেতে যায়, তো আমি গুণ লিখছি একবারে, সেই জন্য একবারে উল্টে গুণ করে দিলাম। এরপর হচ্ছে দেখো 3 দিনে কাজ করতে 280 জন লাগে, 7 দিনে কাজ করতে কম জন লাগবে, কারণ সময় বেড়ে গেছে। তাহলে কম জন যদি লাগে তাহলে কমটা আগে বসবে, অর্থাৎ 3/7 বসবে, ইন্টু 280। কাটো, এখানে 3 কেটে যাবে, এখানে 7 দিয়ে এটা কেটে যাবে, 7 × 4 = 40। তার 3 × 2 = 6, 6 × 4 = 24, সমান 240 জন। কিন্তু সে তো প্রথমে 280 জনকে লাগিয়েছিল না, তাহলে কি করতে হবে? তাকে 240 জন লাগবে বলছে তো এখানে, তাহলে তাকে 40 জনকে বাদ দিতে হবে, বা 40 জনকে ছাঁটাই করতে হবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাম হলো শ্যামের ভাই, মোহন হলেন রামের বাবা, সোহন হলো রাধিকার ভাই, রাধিকা হলো শ্যামের মেয়ে, তাহলে সোহনের কাকা বা জ্যাঠা কে? রাম আর শ্যাম 2 ভাই। মোহন হচ্ছেন রামের বাবা, মোহন হচ্ছে রামের বাবা। সোহন হলো রাধিকার ভাই, রাধিকা হলো শ্যামের মেয়ে, তা শ্যামের মেয়ে হচ্ছে রাধিকা, আর রাধিকার ভাই হচ্ছে সোহম। তাহলে সোহন, আচ্ছা সোহন, আমি সোহম করে দিয়েছি। সোহনের কাকা বা জ্যাঠাকে? সোহনের কাকা বলতে বাবার ভাই বা দাদাকে জ্যাঠা বা কাকা বলি আমরা। তাহলে সোহনের বাবাকে? সোহনের বাবা হচ্ছে শ্যাম। তাহলে শ্যামের ভাইকে? শ্যামের ভাই হচ্ছে রাম। তাহলে সোহনের কাকা বা জ্যাঠা কে হচ্ছে? রাম। অপশন
বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এ এবং বি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, বি এবং সি 12 দিনে সম্পন্ন করতে পারে। যদি এ এবং বি এবং সি একসঙ্গে 6 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ এবং সি একসঙ্গে দ্বিগুণ কাজ করতে কত দিনে সম্পন্ন করবে? এখানে একটা যোগ করে দিয়েছে, যেটা হচ্ছে দ্বিগুণ কাজ। এখানে কি বলছে, এ আর বি যখন কাজ করে তখন তাদের সময় লাগে 8 দিন, যখন বি আর সি কাজ করে তখন তাদের সময় লাগে 12 দিন, আর যখন তিনজন একসাথে থাকে, এ বি আর সি তিনজন একসাথে, তখন লাগে 6 দিন। তাহলে এদের এলসিএম করে আমি বার করে নেব মোট কাজ, যেটা 24 ইউনিট। 24 ইউনিট হলে এ আর বি মিলে করে 3 ইউনিট প্রতিদিন, বি আর সি করে 2 ইউনিট প্রতিদিন, আর এ বি সি তিনজন মিলে করে 4 ইউনিট প্রতিদিন। তাহলে এ বি সি করছে, মানে তিনজন মিলে করছে 4 ইউনিট, আর এ বি কি করছে, এ বি করছে 3 ইউনিট। তা সি কত ইউনিট করছে? 4 - 3 সমান 1 ইউনিট। আর এখানে দেখো এ বি সি করছে 4 ইউনিট, অন্যদিকে বি আর সি করছে 2 ইউনিট, তাহলে এ কত ইউনিট করে? এ করে 4 - 2 সমান 2 ইউনিট। তাহলে এ করছে, সি করছে 1 ইউনিট, এ করছে 2 ইউনিট, তাহলে এ প্লাস সি কত ইউনিট করবে? এ প্লাস সি করবে 2 + 1 সমান 3 ইউনিট। মোট কাজ কত? 24। তাহলে 24 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে? 24/3 সমান 8 দিন। কিন্তু দেখবে পরীক্ষাতে অ্যান্সারে তো 8 দিন নেই। তার কারণ কি? তার কারণ এখানে বলেছে দ্বিগুণ কাজ করতে কত সময় লাগবে। তাহলে যদি একটা কাজ করতে 8 দিন সময় লাগে, তার দ্বিগুণ কাজ করতে দ্বিগুণ সময় লাগবে স্বাভাবিকভাবেই। তাহলে ইন্টু 2 সমান হচ্ছে 16 দিন সময় লাগবে। অপশন এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি চয়ন করুন যেটি তৃতীয় সংখ্যার সঙ্গে সেইভাবেই সম্পর্কযুক্ত যেইভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সঙ্গে সম্পর্কযুক্ত। এইগুলোকে আমরা অনেক সময় অনুপাতের সাথে গুলিয়ে দিই অঙ্কের সমানুপাতের ক্ষেত্রে, কিন্তু মাথাতে একটু আমাকে মাথা লাগাতে হবে এবং বুঝতে হবে যে সেটা অ্যাকচুয়ালি সত্যি সমানুপাত দিয়েছে কি নাকি রিজনিং বা জিআই এর মধ্যে পড়ে গেছে। ঠিক যেমন এটা দেখো সমানুপাতের মতো চিহ্ন দেবে, সমানুপাতের মতো সবকিছুই দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জিআই, কারণ এখানে তুমি সমানুপাতের কোনো সম্পর্ককে এখানে তুমি কাজে লাগাতে পারবে না। তাহলে এখানে কি রয়েছে? 5:28 সমানুপাতি 7 কি, তাই না? তাহলে এখানে কি আসছে, কিভাবে হবে? 5টা হয়েছে 28, তা 5 28 কিভাবে হতে পারে? 5 স্কোয়ার প্লাস 3 সমান, যেটা অ্যাকচুয়ালি হয়েছে এখানে আমি ডিরেক্টলি বলে দিলাম। তাহলে 7টা কি হবে? 7 স্কোয়ার প্লাস 3, দেখে নেবে এরকম আসছে কিনা অ্যান্সারে। 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 3 মানে হচ্ছে 52। তাহলে দেখো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে রঞ্জিত ও রোহনের মধ্যে 210টি বল এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে রঞ্জিত রোহনের থেকে 56টি বল বেশি পায়। ভাগ করার পর রঞ্জিত ও রোহনের বলের অনুপাত কত হবে বলো? তাহলে দুটো মোট বল আছে কতগুলো? 210টি, মানে রঞ্জিত আর রোহন দুজন মিলে মোট বল কতগুলো রয়েছে? 210। এবার বলছে এমন ভাবে ভাগ করতে হবে যাতে রঞ্জিত রোহনের থেকে 56টি বল বেশি পায়। তাহলে রঞ্জিত রোহনের থেকে 56টি বল, মানে রঞ্জিতের বল থেকে যদি রোহনের বল বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি 56। এবার কি করতে হবে বুঝে গেছো? অপনয়ন করে দাও। আমাকে কার বলেছে? দুজনেরই বার করতে হবে, তো আমি যেমনি যোগ করে দেবো। তাহলে রোহন রোহন দেখো কেটে যাবে, তাহলে 2 ইন্টু রঞ্জিত সমান 266, বা রঞ্জিত সমান 133। রঞ্জিত হচ্ছে 133। এবার কি আসবে? তাহলে রোহিত কত? রোহিতই তো না, রোহন। আচ্ছা, রোহন কত? 210 মাইনাস 133 সমান 3 আর কয় 10, 7 10, 1 4, 4 আর 7 11, 77টি। তাহলে রোহন পাচ্ছে 77টি। তাহলে তাদের অনুপাত কত হবে রঞ্জিত আর রোহনের? তাই তো 133:77। কি দিয়ে কাটবে এটা? কি দিয়ে কাটবে দেখো? 7 দিয়ে কাটবে। 7 1 7, 6 7 9 63, অনুপাত 7 11 77। তাহলে 19:11 ইজ দ্য অ্যান্সার। অপশন বি তে রয়েছে
সঠিক উত্তর। নেক্সট, বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটিকে বাছুন যা প্রদত্ত সারণীর প্রশ্নচিহ্নের স্থানে বসতে পারবে। এখানে বড় একটা 3x3 দেখতে পাচ্ছ ঘর, ছক টানা আছে, যার মধ্যে সংখ্যা আছে, একটাতে নেই, সেটা আমাকে বসাতে বলেছে। এই ভাব এখানে কি আছে 2 3 8, এখানে আছে 9 13 126। কিভাবে এসছে 2 3 থেকে 8? যদি আমরা দেখি তাহলে পাবো 2 গুণিত 3 প্লাস 2 সমান 8 আসছে। ঠিক এরকম ভাবে আমি দেখবো 9 13 126 কি আসছে। দেখো 9 গুণিত 13 যুগ 9 13 হচ্ছে কত 117, তার সাথে 2 করলে তো 119, কিন্তু তার সাথে 126, তাহলে কত যোগ করতে হচ্ছে? এর সাথে দেখো 9 যোগ করতে হচ্ছে, তবে এখানে 126 আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে হচ্ছে এ গুণিত বি প্লাস এ সমান সি। এই সূত্র এখানে কাজ করছে, তাই না? প্রথমে এ আর বি এর গুণ করব, করার পর আবার এ কে যোগ করতে হচ্ছে। দেখো এখানে 2 ছিল, 2 যোগ করেছিলাম, আর এখানে 9 ছিল, তাই 9 যোগ করেছিলাম। তাহলে এখানেও তাই হবে। এখানে ধরে নাও কিছু একটা এক্স আছে, তাহলে যদি থাকে আর কি, তাহলে প্রথমে কি হচ্ছে দেখো, সেটা এ বাদ যাচ্ছে না, শেষে শেষে যোগ হচ্ছে এ। তাহলে প্রথমে কি করবো, 192 থেকে এ মানে 16কে বাদ দিয়ে দেবো। 16কে বাদ যদি দিয়ে দিই তাহলে কত পাবো, 176, তাই তো? 6 6 12, হ্যাঁ 176। এবার এই 176 সেটা হচ্ছে কি 16, এইটার আর এক্স এর গুণফল। তাহলে এক্স এর মান কত হবে, 176/16। 16 একে 16, 16 একে 16, তাহলে এখানে আসছে 11। তাহলে এক্স এর ঘরে বসবে 11, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6 বছর আগে সায়না ও সাগরের বয়সের অনুপাত 6:5, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:10, বর্তমানে সাগরের বয়স কত? এখানেও তাই, সবার ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম গ্যাপ। প্রেজেন্ট টাইম যদি এটা হয়, প্রথমে বলা হচ্ছে 6 বছর আগের কথা মানে -6, তারপর আছে 4 বছর পরের কথা যেটা হচ্ছে +4। তাহলে আলটিমেট বয়স ডিফারেন্স বা সময় পার্থক্য কত? দেখো 4 আর 6 কে যোগ করে দাও, 10 বছর, তাই না? 10 বছর। এবার দেখো প্রথমে তাদের 6 বছর আগে বয়সের অনুপাত ছিল 6:5, এর সাথে যদি আমি 10 কে যোগ করি তাহলে আসবে 16, আর এখানে আসবে 15। তো এই 16টাকে কি কোনোভাবে তুমি 11 দিয়ে কাটাকাটি যাবে, বা 11 আসবে ভাগ করে? আসবে না। তার মানে জানতে হবে যেটা 6:5 থাকছে না, একে এবার 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে 3 দিয়ে যেতে না থাকলে চেঞ্জ করতে হবে, দেখতে হবে যে এক্স 6 এর কোন গুণিতকের সাথে 10 যোগ করলে তা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বা 11 দ্বারা বিভাজ্য না হোক, মানে দুটোই বিভাজ্য হবে, 2 দিয়ে হোক বা কিছু দিয়ে হোক। দেখো এখানে যদি 6 কে 12 আর 5 কে 10 করে দিই তাহলে 12:10, যাহা 6:5 তাই 12:10। এবার এর সাথে যদি 10 যোগ করে দিই দুটোর সাথেই, তাহলে কি আসবে, এখানে চলে আসবে 22, এখানে চলে আসবে 20। এবার এদের যদি তুমি অনুপাত করো তাহলে কি আসবে, 11:10। দেখো সেটাই তো এখানে রয়েছে, এই অনুপাতটাকে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি, এবং সেটা দেখবে যে কোন গুণিতকের সাথে এদের কোন সাথে দুটোরই ইকুয়াল রেটে বাড়াতে হবে। যদি একে 6 কে 2 দিয়ে গুণ করো তো 5 কেও 2 দিয়ে গুণ করতে হবে, নিয়ে তার সাথে যোগ করে আসছে। তাই যদি সেটা চলে আসে তাহলে বর্তমান বয়স কোনটা হবে, দেখো এইটা হচ্ছে কত, 22:10। এর সাথে যেটা এটা কি হচ্ছে 10, 10 যোগ হয়েছে, তাই না? 10 যদি যোগ হয়ে থাকে তাহলে 4 বছর পরের আমি বয়স পেয়ে যাচ্ছি 22 আর 10, 4 বছর পর। তাহলে এখানে বর্তমানে সাগরের বয়স চেয়েছে, তাহলে সাগরের বয়স হচ্ছে 20, সরি এটা, তাহলে এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে সায়না। তাহলে 4 বছর পরে যদি এটা হয় তাহলে বর্তমানে হচ্ছে এর থেকে 4 বিয়োগ যাবে দুজনেরই, তাহলে এর বয়স হচ্ছে 18 বছর বর্তমানে, এর বয়স হচ্ছে 16 বছর বর্তমানে। দেখো তাহলে আমাকে কার বয়স হচ্ছে বর্তমানে, সাগরের, তাহলে সাগরের হচ্ছে 16 বছর, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, যে একটি প্রদত্ত বিবৃতিকে দুটি যুক্তি অনুসরণ করে, কোন যুক্তি বিবৃতির সাপেক্ষে অধিক শক্তিশালী তা বিচার করুন। কি বিবৃতি দিয়েছে, কম্পিউটার জ্ঞান থাকা বাঞ্ছনীয়, তার পিছনে যুক্তি কি দিয়েছে, যে হ্যাঁ এর দ্বারা বেশিরভাগ কাজ নৈপুণ্যের দ্বারা সম্পন্ন হয়। দ্বিতীয় কি দিয়েছে, না কম্পিউটার একটি উপদ্রব্য বিশেষ। নিয়ে এবার বলছে কোনটা সঠিক। দেখো কম্পিউটার জ্ঞান থাকা বাঞ্ছনীয় বর্তমানে আধুনিক যুগে, তাই তো? এটা বিবৃতি দিয়েছে, তো এটা আমাকে স্বীকার করতেই হবে যে আধুনিক যা যুগের চলছে আমাদের সময়ে কাজকর্ম, সেক্ষেত্রে কম্পিউটার জানাটা আমাদের অত্যন্ত জরুরি।
বা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেক্ষেত্রে এর কিসের জন্য জরুরি, যে হ্যাঁ এর দ্বারা যুক্তি বেশিরভাগ কাজই নৈপুণ্যের দ্বারা সম্পন্ন। এটা তো সঠিক না যে আমরা কম্পিউটারের সাথে নিপুণভাবে কাজ করতে পারি। দ্বিতীয় দিয়েছে না এই কম্পিউটার একটি উপদ্রব বিশেষ। উপদ্রব তো নয় না, আমাদের কাছে ঝামেলা কি কম্পিউটার নয়, তাহলে এটা হবে না, কেবলমাত্র 1 নম্বর যুক্তিটা সঠিক হবে। সো অপশন ডি তে চলে আসবে সঠিক অ্যান্সার। নেক্সট, ট্রেন এ 36 কিলোমিটার প্রতি ঘন্টায় চলমান 80 সেকেন্ডের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। ওই একই ট্রেন বিপরীত দিকে 8 কিলোমিটার ঘন্টায় দৌড়ানো একজন ব্যক্তিকে 24 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক, এখানে কি বলছে যে একটা ট্রেন যে 36 কিলোমিটার প্রতি ঘন্টায় 80 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। গতিবেগ কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমি করব, এখানে সেকেন্ডের কথা বলেছে, তাহলে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট, যেটা করতে হলে 5/18 দিয়ে গুণ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে 80 মিটারে কত যাবে? প্রতি সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে 80 সেকেন্ডে যাবে 80 গুণিত 10 মানে হচ্ছে 800 মিটার। এই 800 মিটারটা হচ্ছে কি? ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখান থেকে আমি পেয়ে গেলাম। এবার বলছে ওই একই ট্রেন বিপরীত দিক থেকে আসা 8 কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ানো একজন ব্যক্তিকে 24 সেকেন্ডে অতিক্রম করে। যখন কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য যায়, কিন্তু এখানে গতিবেগটা কি হবে? সে নিজের গতিবেগ ছিল 36, তার সাথে সাথে বিপরীত দিক থেকে একটা লোক 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে আসছিল, মানে তাদের কি হবে? গতিবেগটা বেড়ে যাবে। আপেক্ষিক গতিবেগ যেটাকে বলি আমি, এর সাথে 8 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 44 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একে যদি আমি এবার মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কি দিয়ে কাটবে? 4 দিয়েই কাটবে, 2 দিয়ে কাটবে 22 আর 2 দিয়ে কাটবে 9। তাহলে 22 5 110 মিটার প্রতি 9 সেকেন্ডে। ঠিক আছে, 110 মিটার, সরি 110 মিটার প্রতি 9 সেকেন্ডে। তাহলে 24 সেকেন্ডে কতটা যাবে সেটা আমাকে বার করতে হবে, তাই না? 24 সেকেন্ডে যাবে কত সেটা বার করতে হবে। তাহলে 24 সেকেন্ডে যাবে 24 সরি 24 গণিত 110/9। এখানে 3 দিয়ে কাটবে 3, এখানে 8, তাহলে এখানে যাচ্ছে 8 11 8 11 88, 880 মিটার 3 মিটার, 880/3 মিটার। তাহলে আমার এখানে যাচ্ছে 880/3, একে যদি আমি দশমিক করি, এখানে দেখো দশমিকে মান আসবে, কিন্তু অঙ্কটাতে কোনো একটা গন্ডগোল রয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, বা এটাতে মনে হয় ভুল আছে অঙ্কটা। এখানে কি হচ্ছে, সে 80 সেকেন্ডে যাচ্ছে, সেটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য বা ওন লেন্থ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্ম লেন্থ, আর এইটা যেটা সে ব্যক্তিকে অতিক্রম করছে সেটা হচ্ছে তার কেবলমাত্র ওন লেন্থ। তাহলে এটা থেকে যদি আমি ওন লেন্থ বাদ দিয়ে দিই, অর্থাৎ 800 থেকে যদি আমি 880/3 কে বাদ দিয়ে দিই, তাহলেই আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাব। কিন্তু সেক্ষেত্রে কি সম্পূর্ণ আসবে? 3 8 24 বা 2400/880/3, এখানটা আমাদের অ্যান্সার আসছে। যেখান থেকে আমি কত পাচ্ছি? 0 2 1520/3। এটা তো 3 দিয়ে যাবে না ভাগ, তাই না? 1520 তো ঠিকঠাকই তো করছি নাকি? 1520 3 5 15, তারপর 2 নামবে, যাবে না। 0 দিয়ে 0 নামবে, 3 6 18, 506 এরকম সামথিং আসছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। কিন্তু এখানে তো সেটা নেই, হয়তো সময়ের বা অঙ্কতে কোনোটা কোথাও না কোথাও তো একটু গন্ডগোল আছে, সেটা আমার মনে হয়। বা এটা হয়তো 4 হতে পারে বাংলাতে, ঠিক আছে, সেটাকে ইংরাজিতে 8 করে দিয়েছে সে। দেখো একবার 4 ধরে করে হয় কিনা। তাই 36 সেকেন্ডে এটা তো পেয়ে গেছিলাম 800, এবার 36 প্লাস 4 মানে 40 হয়ে যাবে। তাই 40-এ যাবে 40 ইন্টু 5/18, তাই না? এখানে 4 দিয়ে যাবে 10, এখানে থাকবে 4 দিয়ে তো যাবে না 2, 9, তাহলে 100 মিটার যাবে 9 সেকেন্ডে, তাহলে 24 সেকেন্ডে যাবে ইন্টু 24, এখানেও সেই 3ই তো, বাই তো আসছেই। তাহলে এখান থেকে থাকছে 8, এখান থেকে থাকছে মানে হচ্ছে 800 যাচ্ছে 3, 800/3 এটা যাচ্ছে, আর ওখানে 800 3 ভাগের 1 ভাগ যেটা হবে, 3কে তো ভাগ দেবে, মানে এক্ষেত্রেও দশমিকেই মান আসবে অ্যাকচুয়ালি।
বা পয়েন্টের ভ্যালু আসবে, তো পয়েন্টের বাইরে আসবে না। এই ক্ষেত্রেও পয়েন্ট আসছে 506.666 এরকম আসবে, এই ক্ষেত্রেও সেই রকমই কাছাকাছি মান আসবে, 506 আসবে না কিন্তু অন্যরকম, হয়তো অঙ্কটাতে কোথাও কোনো টাইপিং মিস্টেক আছে বা অঙ্কটাতে ভুল আছে। দেখো তোমরা একটু চেক করো, যদি ভুল না থাকে কমেন্ট করো। নেক্সট রয়েছে নিচের সমীকরণগুলিতে একটি নির্দিষ্ট গাণিতিক গণনা পদ্ধতি বোঝায়। ঠিক আছে, এই যে এইটা এই চিহ্নটা বসবে অ্যাকচুয়ালি এখানে। প্রদত্ত সকল সমীকরণের ক্ষেত্রে সত্যি গণনা পদ্ধতিটি নির্ধারণ করুন এবং তা মেনে তৃতীয় সমীকরণটি সমাধান করুন। প্রথমে কি আছে 4, এই চিহ্ন আছে, তারপর 3 নিয়ে এখানে হয়েছে 16, 9, 25। কি হয়েছে, প্রথমে রয়েছে 4, সেই 4টা হয়ে গেছে স্কোয়ার, তারপরে হয়েছে কি 3 ছিল, সেই 3টা হয়ে গেছে স্কোয়ার। এবার এদের দুজনের 16 আর 9 যোগ করে হয়ে গেছে 25। দেখো 36 আর 4 যোগ করে হয়ে গেছে 40। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে আসবে 7 স্কোয়ার মানে হবে 49, তারপরে হবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এবার 49 আর 16কে যোগ করতে হবে মানে পাবো 65, যেটা আসছে 49, 16, 65, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট আরো একটা রিজনিং, কেন ম্যাথ নেই, কারণ পরের ম্যাথটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, তাই সেটাকে শেষে দিয়েছি। যে প্রদত্ত বিন্যাসটি ভালো করে পর্যবেক্ষণ করে সেই সংখ্যাটিকে চিহ্নিত করুন যা প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করতে পারে। কি আছে এখানে, একটা লাইন টানা দেখতে পাচ্ছ, সে আগেকার দিনে রাশি, ভবিষ্যৎবাণী বা এসব দেখতো, তোমার কি বলবো এগুলোকে, পুষ্টি বিচার করে না, সেরকম দেখতে না অনেকটা, কোথায় কার গ্রহের কোন কোথায় অবস্থান, সেরকম একটা চিত্র, এবং সেই গ্রহর অবস্থানের জায়গায় বিভিন্ন নাম্বার অবস্থান করেছে এখানে, এবং সেই নাম্বারই আমাদের জীবন, তাই না? নাম্বার বুঝতে বুঝতে জীবন কেটে গেল, গ্রহ বুঝতে হবে না। তো সেই হচ্ছে কি যে এখানে দেখো পার্টিকুলার প্রত্যেকটা জায়গাতে একটা নির্দিষ্ট করে নাম্বার এখানে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে মাঝখানে কি নাম্বার বসবে এদের মধ্যে যে সম্পর্ক আছে তার উপর ভিত্তি করে, তাহলে সেই সম্পর্কটা সবার আমাকে খুঁজতে হবে। সম্পর্কটা কি আছে দেখো, প্রথমে এই দিক থেকে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ বা সাইড ওয়াইজ দেখতে পারো, যে 8 এর সাথে 15, 15 আর 5 20 আসছে না? দেখো এখানেও 5 আর 3 8, 8 আর 12 20 আসছে। এই ক্ষেত্রে দেখো 6 আর 2 8, 8 আর 12 20 আসছে। এই ক্ষেত্রে দেখো 7 আর 7 14, 14 আর 6 20 আসছে। চারিদিক থেকেই 20 আসছে। এক্ষেত্রে দেখো মাঝখানে গুলোতে, অর্থাৎ 8, 7, 15, 15 আর 2 17, 17 আর 3 20, অর্থাৎ এর সাথে এর সাথে এর সাথে এর সাথে যোগ করলে সেটাতেও 20 আসছে। তাহলে এর সাথে লম্বালম্বি, এর সাথেও লম্বালম্বিতেও 20 আসার কথা, কারণ দেখো এখানেও যে 8 আর 2 10, এদিকেও 3 আর 7 10, তাহলে মাঝখানে কি বসাতে হবে, 10 বসাতে হবে, তাহলে দেখো এদিকে ওদিকেও 20 আসবে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট একটা অঙ্ক রয়েছে, দেখো এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক, তোমাদের হোমওয়ার্ক বলে কঠিন ভেবে নিও না। যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর একটা ফর্মুলা আছে, দুটো রূপ আছে এর ফর্মুলার, তার মধ্যে একটা রূপ দিয়ে সহজেই হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর মান নির্ণয় করো। অপশনে আছে 3, 9, 27 আর 81। অপশনে যে উত্তরটা সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, তো এই ছিল ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস 8। এই অঙ্কটা আগে অনেকবার হয়েছে, ঠিক আছে? তোমাদের রেলের ক্লাস যখন করেছিলাম, এনটিপিসি ক্লাস করেছিলাম, তখন এই অঙ্কটা বা এই ফর্মুলা অ্যাকচুয়ালি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ফর্মুলাটা, তো সেটা বহুবার হয়েছে, সেই জন্য আমি এটা দেখলাম যে তোমাদের জন্য রেখেই দিই হোমওয়ার্ক হিসাবে, কত আর বলবো একই জিনিস। তো এই ছিল তোমাদের ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট ক্লাস 8। আশা করছি প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আগের ক্লাস যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।